প্রিয় আমার সকল বন্ধুরা, আমার সকল সাবস্ক্রাইবাররা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন ভিডিও নিয়ে আসছি আমি, গুরুকুল স্যার সুবীর চট্টোপাধ্যায়। আজকে এক নতুন ভিডিও নিয়ে আসছি এবং বেশ কয়েকটি পর্বে তোমাদের আমি ভিডিওটা দেবো। যে বিষয় আমি আলোচনা করব, আজকের বিষয় হলো, প্রিয় আমার দর্শক এবং শুভানুধ্যায়ী এবং আমার বন্ধুরা, আজকে আমি শক্তিপীঠের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আজকে থাকবে নলহাটির নলাটেশ্বরী পীঠ আর বক্রেশ্বরের মহিষ মর্দিনী পীঠ। আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। পীঠ, সতীপীঠ, সেই বেশ কিছু এই সম্পর্কে আমি বিভিন্ন পর্বে তুলে ধরব। আশা করি তোমাদের ভালো লাগবে। বিভিন্ন বই পড়ে, বিভিন্ন বই ঘেঁটে আমি এই তথ্যগুলো সংগ্রহ করেছি। তাদের মধ্যে অন্যতম হলো উদ্বোধন পত্রিকা থেকে, এছাড়া আরও অনেক বই থেকে আমি দেখে আমি তোমাদের শোনাবার চেষ্টা করছি। যত শুনি তত জানি, আর যত জানি তত কিছুই জানি না, আরও জানার আগ্রহ থাকে। তারই প্রেক্ষাপটে আমি তোমাদের সামনে নিয়ে আসছি শক্তিপীঠের উৎপত্তি ও তার পঞ্চপীঠ প্রসঙ্গ। আজকের এই বিষয়ে আলোচনার আগে তোমাদের বলবো, তোমরা তো জানো, যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছো তারা তো আছোই, আর যারা এখনও যুক্ত হওনি, কেবল দেখে চলে যাও, তাদের বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে তোমাদের সঙ্গে রাখো, ভালোবাসা দাও, আর চ্যানেলটাকে বেশি করে শেয়ার করে দাও, আর লাইক কমেন্ট করতে ভুলো না। চেষ্টা করছি, যদি কোনো ভুল ত্রুটি হয় আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি এক নগণ্য মানুষ, তাই এই সম্পর্কে জানার বিশেষ ইচ্ছা থাকার জন্যই আমি তোমাদের সামনে তুলে ধরছি। ভুল ত্রুটি হলে আবার বললাম ক্ষমা করে দিও, চেষ্টা করছি তোমাদের সামনে তুলে ধরা। চলো বন্ধু, শুরু করা যাক। আজ দ্বিতীয় পর্ব শক্তিপীঠের, তোমরা শুনতে থাকো। পীঠ নির্ণয় তন্ত্রে 44তম পীঠ বীরভূমের নলহাটিতে বর্ণনা করা হয়েছে। এই পীঠে সতীর নলা পতিত হয়। দেবী এখানে কালিকা নামে যোগীশ ভৈরব সহ অধিষ্ঠিতা। পণ্ডিতদের মতে নলা শব্দটি সংস্কৃত নলক শব্দের অপভ্রংশ। নলক অর্থে দেবীর দীর্ঘ অস্থি পড়েছে এই পীঠে। রামপুরহাট মহকুমায় অবস্থিত এই নলহাটি। নলহাটি স্টেশন থেকে মাইল খানেক পশ্চিমে ক্ষুদ্র টিলার ওপর অগ্নিকোণে দেবীর মন্দির। স্থানীয় লোকেদের মতে এখানে দেবীর নলাট পড়েছে এবং দেবীর নাম ললাটেশ্বরী। এখানে দেবীর ললাট পড়েছে, দেবীর নাম ললাটেশ্বরী। গর্ভ মন্দিরে মা কালীর মুখ খোদিত হয়েছে। পূজারীদের মতে তাদের পূর্বপুরুষ স্বরনাথ শর্মা স্বপ্নে নলাটেশ্বরী দেবীর দর্শন লাভ করেন। এক সাহা পরিবারভুক্ত জমিদার মন্দির নির্মাণ করেন। বৈষ্ণব জমিদার রাজা উদয় নারায়ণ মন্দিরের জন্য প্রচুর জমিদান করেন। অন্য সূত্র অনুযায়ী 900 বঙ্গাব্দের আষাঢ় শুক্লা নবমী তিথিতে পাইকপাড়া গ্রামে রামশরণ শর্মা নামে জনৈক ব্যবসায়ী তথা সাধককে স্বপ্নাদেশ দিয়ে দেবীর অধিষ্ঠিতা হন নলহাটিতে। একাংশের মতে মন্দির প্রতিষ্ঠা করেন রানী ভবানী। যোগীশ ভৈরবের মন্দিরে ভিত খননকালে নারায়ণের পদচিহ্ন অঙ্কিত একটি শিলা পাওয়া যায়, সেই কারণে এখানে নারায়ণ শিলাও পূজা হয়। নলাটেশ্বরী মন্দিরের জন্য রানী ভবানী 365 বিঘা জমি দান করেন। মায়ের পূজার সমস্ত ব্যবস্থা রানী ভবানী নিজেই করেছিলেন। মন্দিরে অদূরে জগধরী নদী প্রবাহিত, যার অপর নাম ব্রাহ্মণী। কথিত আছে এক সময় এই নদী নলাটেশ্বরী মন্দিরের পাশ দিয়ে বয়ে যেত। রামপুরহাট থেকে নলহাটি ট্রেনে 20 মিনিট এবং স্টেশন থেকে মন্দির রিক্সায় 10 থেকে আনুমানিক 20 মিনিটের মধ্যে সময় লাগে। কারো কারো মতে মায়ের মন্দিরে প্রবেশ করার 4টি পথ রয়েছে। জঙ্গলাকীর্ণ মন্দিরের মূল প্রবেশ পথ ছাড়াও আরো অনেক 3টি সুড়ঙ্গ পথের সম্ভাবনা রয়েছে। তৎকালীন দেবী ভক্ত
বর্গীদের রাজ পরিবারের মহিলাদের এবং সাধুদের মন্দিরে পূজা প্রদানের জন্য অদূরে অবস্থিত তারাপীঠ থেকে বামাখ্যাপা এই পীঠস্থানে এসেছেন। কনকপুরের স্বর্গীয় রামনাথ ভাদুরী দেবীর নামে কয়েকশো বিঘা ভূমি দান করে দেবার সুবন্দোবস্ত করেছিলেন, যার মধ্যে পূজক, চণ্ডীপাঠক, পরিচারক, পাচক, মন্দির মার্জনাকারী, পুষ্প সংগ্রাহক, পাইক, কাষ্ঠ আহরণকারী, দুগ্ধ এবং মৎস্যের যোগানদারকারী, এছাড়া প্রায় শতাধিক বিঘা জমি দেবীর ভোগের ব্যয় নির্বাহের জন্য নির্দিষ্ট। ভোগের নিয়ম: পূর্বাহ্নে আতপ চালের নৈবেদ্য, মধ্যাহ্নে 5 সের আতপ অন্ন ব্যঞ্জন ও সন্ধ্যায় 5 পোয়া ময়দার লুচি ও মিষ্টান্ন। ভোগে নিত্য মৎস্য নিবেদন করা হয়। শারদীয়া মহাপূজার সময় দেবীর সম্মুখে ছাগ ও মেষ বলি প্রদত্ত হয়। বন্ধুরা, আমি আজকে শক্তিপীঠের দ্বিতীয় পীঠ নরাটেশ্বরী পাঠ করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। এর পরের পীঠ শক্তিপীঠে বক্রেশ্বরে মহিষমর্দিনী পীঠ নিয়ে আমি আলোচনায় যাচ্ছি। শুনতে থাকো, তোমরা ভালো লাগবে। বক্রেশ্বরে বনপাত বক্রনাথস্থ ভৈরব নদী পাফারা তত্র দেবী মহিষমার্দিনী। অর্থাৎ বক্রেশ্বরে সতীর মন পতিত হয়েছিল এবং এখানে দেবী মহিষমর্দিনী রূপে বক্রনাথ ভৈরব সহ পাপহারা নদী তীরে বিরাজ করেছেন। শিবচরিতের মতে এটি মহাপীঠ এবং এখানে দেবী দক্ষিণ বাহু পতিত হয়, যেখানে দেবী বক্রেশ্বরী নামে বক্রেশ্বর ভৈরব সমেত প্রকাশিত। মন যেহেতু সূক্ষ্ম বস্তু, তাই কারো কারো মতে এখানে মন নয়, সতীর ভূমধ্য পতিত হয়। এই পীঠস্থান বীরভূমের দুবরাজপুরের নিকট বক্রেশ্বরে অবস্থিত। শৈব তীর্থ বক্রেশ্বর আদ্যাশক্তির মহামায়া সতীর মন বা ব্রহ্মত্ব ধারণ করে দেবী পীঠ রূপে প্রকাশিত। এখানে দেবী অষ্টধাতু মহিষমর্দিনী বিগ্রহে পূজিতা। আরে কটি প্রাচীন মহিষমর্দিনী মূর্তির সন্ধানও পাওয়া গিয়েছে দিহি বক্রেশ্বর গ্রামের এক পান্ডার বাড়িতে। এক মতে গৌড়ের সুলতানের সেনাপতি কালা পাহাড় একবার রাজনগরের পথে পশ্চিম দিকে এগিয়ে আসছিলেন। তখন দেবীর এই প্রাচীন বিগ্রহটি রক্ষা করার জন্য পূজারীরা মূর্তি একটি পুকুরে ডুবিয়ে রেখে পলায়ন করেন। পরবর্তীকালে পুষ্করিণী সংস্কারের সময় পাথরের অষ্টদশ ভুজা প্রাচীন বিগ্রহটি পাওয়া যায়, কিন্তু ইতিমধ্যে বক্রেশ্বরে মহিষমর্দিনীর অষ্টধাতুর মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। তার ফলে পূজারীরা আদি বিগ্রহটি দিহি বক্রেশ্বর গ্রামে নিয়ে যান। এখানে স্মরণীয় বাংলার বর্ধমানে ক্ষীর গ্রামে অবস্থিত জগদ্দা শক্তিপীঠেও এই ধরনের প্রসঙ্গ দেখা যায়, যেখানে পুকুরের জলে দেবী নিমজ্জিতা এবং দেবীর মূর্তিতে পূজার প্রচলন। হয়তো আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য তখন এই ধরনের উপায় একাধিকবার বিভিন্ন স্থানে অবলম্বন করা হয়েছিল। এই শিব শক্তির ক্ষেত্রে বক্রেশ্বর রয়েছে 8টি কুণ্ড: ভৈরব কুণ্ড, খারকুণ্ড, অগ্নিকুণ্ড, জীববৎস কুণ্ড, সৌভাগ্য কুণ্ড, সূর্যকুণ্ড, ব্রহ্মকুণ্ড, শ্বেতকুণ্ড। প্রত্যেকটি কুণ্ডের সাথে নানা কাহিনী জড়িয়ে রয়েছে। বক্রেশ্বর শিবকে কেন্দ্র করে 5 শিবের অধিষ্ঠান: দক্ষিণে কুবেরেশ্বর, নাটশালার উত্তরে সিদ্ধেশ্বর, শ্বেত গঙ্গায় উত্তর পূর্বে জ্যোতির্লিঙ্গেশ্বর, ব্রহ্মকুণ্ডের উত্তর পশ্চিমে কালরুদ্রেশ্বর এবং বক্রেশ্বরের দক্ষিণ পূর্বে জম্বেশ্বর। শ্রী চৈতন্যদেবের অন্তরঙ্গ পার্ষদ নিত্যানন্দ প্রভু এই বক্রেশ্বরে এসেছিলেন। তার আগমনের স্মৃতি রক্ষার্থে শ্বেত গঙ্গার উত্তরে একটি মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। আশা করি আমি শোনাতে পারছি মা মহামায়া শক্তিপীঠের বিভিন্ন শক্তি পূজার বিভিন্ন দেবদেবীদের মন্দিরের কথা এবং তা কিভাবে সৃষ্টি হয়েছে তার বিভিন্ন সূত্র আমি তুলে ধরার চেষ্টা করছি। বিভিন্ন বই আমি পাঠ করে পড়ে সেখান থেকে আমি এই সমস্ত তথ্য জোগাড় করে আমি দিয়েছি। তার মধ্যে অন্যতম আমি উদ্বোধন পত্রিকা থেকে
আমি সংগ্রহ করেছি, এছাড়া আরও অন্যান্য বই থেকে। আশা করি আপনাদের ভালো লাগছে। এই রকম মহাপীঠ শক্তিপীঠের সম্পর্কে জানতে বুঝতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেশি করে শেয়ার ও লাইক করতে ভুলবেন না। মা মহামায়া কৃপায় নিশ্চয়ই সকলে মঙ্গল হবে। আমি আজকের মতো এই পর্ব, দ্বিতীয় পর্ব শেষ করছি। পরবর্তী পর্বে আরও বেশি আকর্ষণীয়, আরও রোমাঞ্চকর বিভিন্ন মা শক্তিপীঠের সম্পর্কে আমি জানাবো। আপনারা চ্যানেলটিকে অবশ্যই ভালো লাগলে আপনারা শেয়ার করে দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। এখানেই শেষ করলাম।